বাংলাদেশের অন্যতম বড় এবং জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলটি বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং তারা দেশ শাসন করেছে, কিন্তু গত এক যুগ ধরে তারা আছে ক্ষমতার বাইরে। দলের যিনি প্রধান, যিনি এই রাজনৈতিক দলটিকে বাংলাদেশের জনভিত্তি দিয়েছেন, তিনি বেগম খালেদা জিয়া এখন অসুস্থ এবং শোনা যাচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা চাচ্ছেন তাকে দেশের বাইরে নিতে। এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি আছেন দেশের বাইরে এবং তিনি ভার্চুয়ালি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দলকে পরিচালনা করার চেষ্টা করছেন। বলা হচ্ছে যে এখন বিএনপিকে এই মুহূর্তে এসে যে বিএনপি ত্যাগী নেতাকর্মীদের দল নয়, বরং সমর্থক নির্ভর দল হিসেবে সমালোচকরা এখন বিএনপিকে আখ্যায়িত করছে। এবং বিএনপি এখন যে পরিস্থিতিতে আছে, সমালোচকরা বলছেন যে দল হিসেবে বাংলাদেশের অন্যতম বড় এই রাজনৈতিক দলটি এখন দুঃসময় পার করছে। ৪২ বছর পার হয়ে ৪৩তম বছরে এসে বিএনপির যদি এই হাল হয়, তাহলে সামনে বিএনপির ভবিষ্যৎ কি? গণতন্ত্রে আজ আমরা আলোচনা করব এই বিষয়ে। কোন পথে বিএনপি? আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমার আমন্ত্রিত অতিথি আছেন ৪ জন। এই মুহূর্তে ৩ জন আমার সঙ্গে উপস্থিত আছেন। আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক নেতা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব শওকত মাহমুদ। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মঞ্জুরুল্লাহ হাসান বুলবুল। এবং আমার সঙ্গে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, প্রবীণ রাজনীতিবিদ জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমি আলোচনা শুরু করতে চাই জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়ে। আপনি বাংলাদেশের রাজনীতির সাক্ষী, নিজের চোখে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির উত্থান পতন সবই দেখেছেন, সবই আপনার চোখের সামনে ঘটেছে। কোনো কোনো জায়গাতে আপনার নিজেরও প্রবল অংশগ্রহণ রয়েছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই অনুষ্ঠান শুরু করার সময়ে বিএনপির এই সময়ে এসে আপনি কি দেখছেন? বিএনপি কোন পথে যাচ্ছে? এটা খুবই জাতির জন্য দুর্ভাগ্য যে এত বড় একটা দল, এত বড় জনসমর্থন আছে, তারা তাদের দিকে না তাকিয়ে কবরের থেকে তারা আশা পেতে চান, কবরের দোয়া পেতে চান। এটা তাদেরকে আজকে জিয়াউর রহমান তো তাদের ভিত্তি গেড়ে দিয়েছেন এবং সেটাকে জনগণের কাছে নিয়ে গেছেন খালেদা জিয়া। তাদের দেখা উচিত খালেদা জিয়ার সাথেই আলাপ করে পথ খুঁজে বের করা উচিত। তারা কখনো মৃত ব্যক্তি কোনো কিছু দিতে পারে না। মৃত ব্যক্তির ইতিহাস পড়ে আমরা নিজেরা হয়তো কিছু পথ খুঁজে পেতে পারি। তো আমার মতে এখন খালেদা জিয়ার বিদেশ যে কী লাভ হবে আমি জানি না। তাকে কি উনি হলেন একটা অনমনীয় সাহসী মহিলা, উনি অত্যন্ত সাহসী মহিলা, বুদ্ধিমতী। উনাকে কে বা কারা দুর্বল করে দিচ্ছে আমার ধারণা। উনাকে এখানে থেকেই এই জেলের ভয়কে অস্বীকার করে এটাতে উনার প্রতি যে মামলাটা করা হয়েছে এটা অত্যন্ত অন্যায়, অবিবেচনাপ্রসূত। এই ভুল থেকে জন্য উনার লোকজনকে রাস্তায় নামতে হবে। তারা ঘরে বসে বসে আর বছরে একদিন দুদিন কবরে দোয়া চেয়ে জিয়াউর রহমান ওখান থেকে দোয়া পাঠাতে পারবেন না। তাদেরকে দেশে থেকে জনগণ থেকে দোয়া নিতে হবে। জনগণের দোয়া পেতে হলে তাদেরকে রাস্তায় নামতে হবে। যেমন ধরেন আজকে নির্বাচন হচ্ছে, একটা উপনির্বাচনে ওনারা অংশগ্রহণ করেন। নির্বাচনে অংশগ্রহণ খারাপ না, আমি তো ঐক্যফ্রন্টের সময় তাদেরকে নির্বাচনে এনেছি। তবে আজকে যেভাবে নির্বাচন হয়েছে, এখন তাদের আরেকটু বার্গেন করার মতো বুদ্ধিশুদ্ধি থাকা উচিত। তাদের বলা উচিত যে মধ্যবর্তী নির্বাচন কি হবে, সুষ্ঠু নির্বাচন কি হবে, দেশের যে এই দুর্ভাগ্য এটাকে উত্তরণের জন্য তাদের দ্রুত
জি, আমি আপনার কাছে আসবো। আমি জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে বেগম জিয়াকে দুর্বল করে দেয়া হচ্ছে, এটি ওনার আশঙ্কা। এবং এই ঘটনায় কি, বা ওনার আশঙ্কা যদি সত্যি হয়, তারই কি প্রভাব পড়ছে বিএনপি নামে এই দলটির উপর? জনাব ডক্টর জাফরুল্লাহ বিএনপির অনেক ঘনিষ্ঠ, কাজে সেখানে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিএনপির অনেক ঘনিষ্ঠ, কাজেই সেখানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে তিনি আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যুক্ত হতে পারছি না বোধহয়। আমি যেতে চাই জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, জনমানুষের কাছে যেতে হবে বিএনপিকে বলছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আপনার কি মনে হয় যে আগামী দিনগুলোতে বিএনপি এখন যে অবস্থায় আছে সেখান থেকে জনমানুষের কাছে গিয়ে তাদের সমর্থন নিজেদের ঝুলিতে পুরোপুরিভাবে পুরতে পারবে? প্রথমে আমি বলি, বিএনপির যে নেতৃত্ব এখন বর্তমান যে অবস্থা, সেটা তো জাফরুল্লাহ ভাই ভালো বলতে পারেন, কারণ উনি যোগাযোগ রাখেন। কিন্তু আমি যেটা মনে করি, 42-43 বছর যাবত একটা দল টিকে আছে এবং ভালোভাবেই টিকে আছে। পৃথিবীতে যত সামরিক শাসকরা দল গঠন করছে তারা কিন্তু এই এতদিন দল টিকিয়ে রাখতে পারে। এটা ফিলিপাইনে মার্কোস পারেনি, মিশরের আনোয়ার সাদাত থেকে আরম্ভ করে যত সামরিক শাসকরা দল গঠন করছে সেই দলগুলো দীর্ঘদিন টিকে থাকে নাই, কিন্তু বিএনপিটা টিকে আসছে। এর কারণ হচ্ছে এটা একটা মতাদর্শ ভিত্তিক দল। কেউ কেউ অনেক সময় বলে যে এই দলের কোনো আদর্শ নাই, আমি এটা বিশ্বাস করি, কারণ এইটা একটা মতাদর্শ ভিত্তিক। এই অর্থে আমাদের যে ইতিহাসটা পর্যালোচনা করে দেখবে, এই দলটার যখন জন্ম 1978 সালে, এই দলের জন্ম, এর আগেই কিন্তু এই দলটা বিভিন্ন পরিক্রমা অতিক্রম করে। জিয়াউর রহমান সাহেব 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। তখন তিনি সেনাবাহিনী প্রধান, একদম সেনাবাহিনীর পোশাক পরা ছিলেন এবং প্রধান সামরিক আইন প্রশাসক, এবং তখন আবার জাতীয়তাবাদী যে ফ্রন্ট গঠন করে সেই ফ্রন্টের উনি ছিলেন চেয়ারম্যান। এই দলটা গঠিত হয় মূলত মুসলিম লীগ ঘরানা এবং অতি ডানপন্থী যারা ছিল, যে এদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ছিল, বিশেষ করে ডান চৈনিক যেই কমিউনিস্ট গ্রুপটা ছিল তারা, এবং মুসলিম লীগ ঘরানা, জামাতে ইসলাম এবং এই জাতীয় যারা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে। আর আপনি যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে নাও বলেন, বাঙালি এবং উদার একটা যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং যার মূলে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির কৃষ্টি সংস্কৃতি যেগুলো আছে সেগুলোর বাইরে গিয়ে যারা একটু ধর্মাশ্রয়ী ভাব যাদের মধ্যে ছিল, যে কিছুটা ইসলাম, কিছুটা ভারত বিরোধিতা, এই লোকগুলোর একটা প্ল্যাটফর্ম কিন্তু হচ্ছে এই বিএনপি। এটা এই মতাদর্শের উপর টিকে আছে, যার কারণে অনেক সময় যারা বলে যে, যেমন জাফরুল্লাহ ভাইরা ডক্টর কামাল হোসেনকে নিয়ে যখন জোট গঠন করলেন, সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই সকল স্লোগানও দেওয়ার চেষ্টা করেছিলেন সুলতান মনসুর সুলতান। আমি মনে করি বিএনপির এটাই সর্বনাশ, কারণ বিএনপিকে টিকে থাকতে হলে এই মোটামুটি জয় বাংলার বিরোধিতা করতে হবে এবং একটু ধর্মাশ্রয়ী রাজনীতি যেটা তার সঙ্গে থাকতে হবে, এবং যারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রতিক্রিয়াশীলতার যাদের নেচারের মধ্যে ছিল সেই দলগুলোর কিন্তু একটা সম্মিলিত প্ল্যাটফর্ম কিন্তু এই বিএনপিটা। এই কথাটা আমি বহুবার বলছি। 1978 সালে এই দলটা গঠিত হয়, আর 1979 সালে প্রথম সংসদ নির্বাচনে এই দলটা অংশগ্রহণ করে। আমি নিজে বলছি না, লেগাসি অফ ব্লাড থেকে বলছে অ্যান্থনি মাস্টারসের পেজ নম্বর 141 বলছে, ওই প্রথম বিএনপি দলটা সংসদ নির্বাচন যখন করে 300 প্রার্থীর মধ্যে 250 জন ছিল দালাল গোত্র শ্রেণী। অ্যান্থনি মাস্টারসের বইয়ের মধ্যে আছে। অতএব এটা একটা প্ল্যাটফর্ম, মতাদর্শিক প্ল্যাটফর্ম, এটাকে টিকিয়ে রাখতে হবে। এই মতাদর্শ ভিত্তিতে এই জাফরুল্লাহ ভাইরা যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু নিয়ে ওখানে গেছিলেন, অথবা জাতির জনক, এই সকল কথাবার্তা বললে ওখানে এই বিএনপি টিকবে না। বিএনপিকে এইটা বিরোধিতা করতে টিকে থাকতে পারে। জি, আমি আপনার কাছে আবারও আসছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব শওকত মাহমুদ। জনাব শওকত মাহমুদ, জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে
ওনার আশঙ্কা বেগম জিয়াকে দুর্বল করে দেয়া হচ্ছে। আপনি কি মনে করেন যে এই আশঙ্কা যদি সত্য হয় তাহলে এর প্রভাব বিএনপির উপর পড়ছে? জনাব শওকত মাহমুদ। দেখুন, বিএনপি এটা গণমানুষের দল, গণমানুষের দল, এবং প্রতি ঘরে ঘরে বিএনপির কর্মী আছেন, নেতা আছেন। বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে এনেছেন এবং তিনি দুটি সামরিক শাসনকে আপসহীন আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করেছেন। তার এই কৃতিত্ব, এবং এটা বিএনপিরই কৃতিত্ব, সেই কৃতিত্বকে আপনি যদি মুছে ফেলতে চান, আপনারা যদি মনে করেন যে বেগম জিয়ার প্রস্থানের মধ্য দিয়ে, আল্লাহ না করুক, বিএনপি দুর্বল হয়ে যাবে, আমি মনে করি না। যে বিএনপি এটা তৃণমূলে অত্যন্ত শক্তিশালী একটি দল, এবং যেখানে প্রায় 1 লক্ষ মিথ্যা মামলার পরেও এবং 18 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে তাদের নানা ধরনের গ্রেপ্তারি পরোয়ানা, জেল, কারাজীবন, এগুলোর পরেও দলটি যেভাবে টিকে আছে এবং দলটি যেভাবে দিনে দিনে তৃণমূলে তার যে বিস্তৃতি ঘটছে, জনপ্রিয়তা বাড়ছে, এটি প্রমাণ হয় যে বিএনপি কিন্তু নিঃশেষ হবার দল নয়। এবং যেটা আওয়ামী দুঃশাসনের বিপরীতে, যেখানে 72 থেকে 75-এ আওয়ামী লীগের দুঃশাসন, দুর্ভিক্ষ, একদলীয় শাসন চাপিয়ে দেওয়া, এটার বিপরীতে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র, সমাজতান্ত্রিক অর্থনীতির বিপরীতে মুক্ত অর্থনীতি, এবং বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্র নিয়ে আসলেন, সেটা তার অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং সেই ভিত্তিটা এখনও রয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যতদিন টিকে থাকবে, অনন্তকালে টিকে থাকবে, ততদিন কিন্তু এই মূল মন্ত্রগুলো, আমাদের রাষ্ট্রীয় মূল মন্ত্রগুলি, কর্তব্য মন্ত্রগুলো কিন্তু থেকে যাবে। এবং স্বাধীনতার ঘোষণায় কিন্তু যেই কথাগুলো বলা হয়েছিল, যে মানুষকে সাম্য প্রতিষ্ঠা এবং আপনার মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে কিন্তু সামাজিক ন্যায় বিচারের প্রবর্তন তিনি সেটা করেছিলেন। এবং স্বাধীনতার ঘোষণায় যা নেই তাই কিন্তু 72-এর সংবিধানে কিছু কিছু ক্ষেত্রে সংযোগ করা হয়েছিল। এত কিছুর পরেও আমি মনে করি যে বিএনপিকে বেগম খালেদা জিয়া বিএনপির জন্য খুবই অপরিহার্য। এবং আমি বলবো যে এই বিএনপি, যেই বিএনপির পরে রাস্তায় আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া যেই বিএনপি তৈরি করেছে এবং অগন্তি তরুণকে এই দলের মধ্যে সংশ্লিষ্ট করেছেন, আমার মনে হয় যে এই দল সহজেই টুটে যাবার নয়। এবং বেগম খালেদা জিয়া, আমরা বিশ্বাস করি না খালেদা জিয়া নিঃশেষ হয়ে যাবেন রাজনৈতিকভাবে, যদিও তাকে দুর্বল করার জন্য তাকে নানা মিথ্যা মামলায় তাকে এমন সাজানো দণ্ড দেওয়া হয়েছে, তারপরেও বেগম খালেদা জিয়া টিকে আছেন। আমরা বিশ্বাস করি তিনি আবার রাজনীতিতে একদিন সরব হবেন। তার রাজনৈতিক কৃতিত্বকে এইভাবে মুছে ফেলা যাবে না, তার রাজনৈতিক বিজয়কে এইভাবে ম্লান করে দেওয়া যাবে না। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন যাচ্ছি জনাব মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, জনাব শওকত মাহমুদ বলছেন বাংলাদেশ অনন্তকাল থাকবে, সঙ্গে সঙ্গে বিএনপিও অনন্তকালই থাকবে, কি বলবেন? ধন্যবাদ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে এখন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, না, বাংলাদেশ অনন্তকাল থাকবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, শওকত মাহমুদের সাথে আমি শতভাগে একমত। কিন্তু এই অনন্তকালের মধ্যে কোন দল কোন জায়গায় থাকবে, কারণ বিএনপি নামক দল তো বাংলাদেশ জন্মের সময় ছিলই না, পরে এই দলের সংযুক্তি হয়েছে। কাজেই হয়তো অনন্তকালের মধ্যে আরো নতুন দল আসবে, বিএনপি যদি টিকে থাকতে পারে টিকে থাকবে। আমার যেটি ধারণা, শওকত মাহমুদ প্রথমে বলি, ডক্টর মিজান যেটি বলেছেন যে বিএনপি একটি মতাদর্শ ভিত্তিক দল, সেখানে আমার আপত্তি আছে। যেটি পরের লাইনে যেটি বলেছেন সেটি সঠিক, যেটি কোনো একনিষ্ঠ মতাদর্শ নাই, এটি হচ্ছে বিভিন্ন মতাবলম্বীদের একটা প্ল্যাটফর্ম, যার ফলে বিএনপি এখানে তিনি যাদের কথা বলেছেন, এখানে ভারত বিরোধী কিছু লোকজন আছে, তার একটা ক্ষেত্র বাংলাদেশে আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ধর্মাশ্রয় ভিত্তিক কিছু দল সেটি আছে, সেটিরও একটা কনস্টিটিউয়েন্সি বাংলাদেশে আছে, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ বিরোধী একটা কিছু সমর্থক আছে, সেটারও এখানে বাংলাদেশের কনস্টিটিউয়েন্সি। কাজে এটি বিএনপি এক সময়কার নেতা ব্যারিস্টার নাজমুল হুদা পরিষ্কার করেই বলেছিলেন, তিনি বলেছিলেন যে বিএনপি তো একটা দল না, নানা দল থেকে নানা মতের মানুষ এসে প্ল্যাটফর্মটা উঠছে, এটাকে সমন্বয় করাটাই হচ্ছে বিএনপির জন্য চ্যালেঞ্জ।
তো বিএনপিকে টিকে থাকতে হলে এইরকম নানা মতাদর্শিক যারা সমর্থক কর্মী আছেন তাদের দিয়ে বিএনপিকে চলতে হবে। শওকত মোহাম্মদ যথার্থ বলেছে যে বিএনপি তৃণমূলে তার যথেষ্ট শক্তি আছে, কিন্তু বিএনপির মূল সমস্যা মধ্য এবং উপরীয় স্তরে নানা বিভ্রান্তির একটার পর একটা ভুল। আমার ধারণা যে আমি যেটা মনে করি ভুলের কারণে বিএনপির যে সাংগঠনিক নেতৃত্বের জায়গাটিতে দুর্বল হয়েছে। বেগম খালেদা জিয়া নিশ্চয়ই তিনি তৃতীয়বারের প্রধানমন্ত্রী, তিনি তো শারীরিকভাবে দুর্বল আছেন, জেলখানায় আছেন, সেটি নিয়ে যত বিতর্কই থাকুক জেলখানায় তিনি আছেন, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন, নিশ্চয়ই একটা দুর্বলতার মধ্যে তো তিনি আছেন। কিন্তু তারপরেও দলটিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেত্রী পর্যায়ে আপনি এখনো যেমন ধরেন 21 আগস্ট নিয়ে, 15ই আগস্ট নিয়ে বিএনপির নেতাদের যদি স্টেটমেন্ট দেখেন, এক একজন গয়েশ্বররা একরকম বলছেন, আরেকজন আরেক রকম বলছেন। তো কাজে আমি যেটি মনে করি যে এখানে বিএনপিকে টিকে থাকতে হলে তাদের রিভিজিট করতে হবে। বিএনপির রাজনীতির একটা কনস্টিটুয়েন্সি বাংলাদেশে আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তা নাহলে তারা বারবার ক্ষমতায় গেলেন কি করে, তার বারবার এত, এবং আওয়ামী লীগ বিএনপি এইভাবেই তো দেশটাকে আসলে দুইটি শিবিরেই ভাগ করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং সেটির ফারাগও খুব বেশি এইরকমও না। কিন্তু আমার ধারণা বিএনপিকে রিভিজিট করতে হবে তাদের ভুলগুলির মধ্যে আমার ধারণা বিএনপির প্রধান ভুল হয়েছে যেটি 72 সনে 73 সনে জেনারেল জিয়াউর রহমান সাহেব একটি জাতির জন্ম লিখে তার যে জীবন দর্শন, তার যে মুক্তিযুদ্ধের দর্শন, বাংলাদেশ দর্শনটি লিখেছিলেন, বিএনপি তার থেকে যখন সরে গেছে এবং প্রকারান্তরে জিয়াউর রহমান সাহেবকে সরিয়ে নেওয়া হয়েছে, তখনই দ্বন্দ্বটি শুরু হয়েছে। স্বাধীনতার ঘোষক বিতর্ক, বেগম খালেদা জিয়ার জন্মদিন বিতর্ক, জামাতের সঙ্গে ঐক্যের বিতর্ক, কি বলে ভারতের সাথে সম্পর্কের বিতর্কের জায়গা, আরো যদি পরে আসেন 21 আগস্টের বিতর্ক, এরকম অনেকগুলি জায়গা, ঐক্যফ্রন্ট গড়া না গড়া, জামাতকে নিয়ে থাকা না থাকা, অর্ধেক থাকা না থাকা, এরকম অনেকগুলি ত্রুটি নিশ্চয়ই যারা দলের সাথে সম্পর্কিত তারা বুঝবেন। আমার ধারণা তার ফলে দল নানা জায়গায় মিসআন্ডারস্টুড হচ্ছে, নেতৃত্বের পর্যায়ে এক ধরনের হতাশা আছে। এবং একটি যেটি আমি বলি যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেলখানায় ছিলেন, তার অনুপস্থিতিতে তারেক জিয়া বাইরে থেকে দল পরিচালনা করেছেন। হ্যাঁ, যন্ত্র টেকনোলজির একটা সুযোগ আছে, কিন্তু বাংলাদেশে এখনো মানুষ নেতাকে পাশে চায়, নেতাকে শুধুমাত্র টেলিভিশন স্ক্রিনে দেখতে চায় না, নেতাকে স্কাইপিতে শুধু দেখতে চায় না, সংকটে ভালো সময়ে নেতাকে পাশে চায়। কাজে বিএনপি যদি ভালো করতো যে ঠিক আছে তারেক জিয়া বাইরে আছে কিন্তু বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দেশেই থাকেন, ভালো মন্দে থাকেন, এইরকম নেতৃত্বের একটি যদি জায়গা তৈরি করতে পারতো তাহলে বোধহয় ভালো হতে পারতো। আমার মনে হয় যে বিএনপি নিড টু রিভিজিট তার মানে কার্যক্রম। কিন্তু আমি শওকত মোহাম্মদের সঙ্গে একমত যে বাংলাদেশে বিএনপির রাজনীতির একটা কনস্টিটুয়েন্সি, শক্ত কনস্টিটুয়েন্সি আছে মাঠ পর্যায়ে, তারাই এখন পর্যন্ত বিএনপি বাঁচিয়ে রেখেছে। জি, আমি একটু জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতামত নিতে চাই যে তৃণমূলে বিএনপির বিপুল সমর্থন রয়েছে, বিপুল সমর্থক রয়েছে, কর্মীও রয়েছে, তারপরেও কেন এই 43তম বছরে এসে বিএনপিকে দুঃসময় পার করতে হচ্ছে? জনাব জাফরুল্লাহ চৌধুরী। যে তার একটা মূল কারণে আমি যেটা দেখি, এখানে ইনারা ওহির মাধ্যমে দেশ পরিচালনা করার চেষ্টা করছেন, একটা দল পরিচালনার চেষ্টা করছেন, দেশ পরিচালনা চেষ্টা করছেন। এইটা একটা ভুল ব্যাপার। তারেককে মনে রাখতে হবে, তারেক জিয়া নেলসন ম্যান্ডেলা নয়, এটা তাকে সে নেলসন ম্যান্ডেলা নয়। সুতরাং তাকে অন্তত 2টা বছর তাদের স্ট্যান্ডিং কমিটি এবং অন্যান্যদের কাছে, এই শওকত মাহমুদ তাদের কাছে দেশ এই দলটাকে পরিচালনার জন্য পূর্ণ দায়িত্ব দিতে হবে। তাদেরকেই তখন ধরা যাবে তোমরা রাস্তায় নামো না কেন। আজকে এনাফ ম্যাচিওর শওকত মাহমুদের মতো ব্যক্তিরা, তারা যদি আজকে এই দায়িত্ব নেয় আমার মনে হয় সেই হবে। আরেকটা দায়িত্ব যেটা আছে মিজানকে, যেটা আছেন অধ্যাপক মিজান, আওয়ামী লীগের একটা কর্তব্য আছে। দেশে যেই অনৈক্য, জয় বাংলাকে আওয়ামী লীগের স্লোগান করে নিয়ে একটা ভুল কাজ করেছে। বঙ্গবন্ধুকে আমি সবসময় বলছি উনি সারা জাতির ব্যক্তি হবেন, উনিই আমাদের নেলসন ম্যান্ডেলা।
সুতরাং এই দিকে ওনাকে ওইটা যাতে বিএনপিও যাতে এটা মেনে নেয় সেই দিকের একটা চেষ্টা আওয়ামী লীগের থাকা উচিত। তারপর দ্বিতীয়ত একটা কথা হলো যে এনাফ ইজ এনাফ, খালেদা জিয়াকে এখন অবশ্যই জামিনে ছেড়ে দিয়ে মামলাটাকে ফয়সালা করা উচিত। আজকে যদি খালেদা জিয়া 2 কোটি টাকার মামলার কথা বলছি, আমার এই প্রধানমন্ত্রীর আমলে তার মন্ত্রীদের ব্যর্থতা, মন্ত্রীদের ভুল সিদ্ধান্ত, দুর্নীতির কারণে কত কোটি টাকা বরবাদ হয়েছে, তার দায়িত্বটা কিছুটা তো কেউ যদি এসে বলে, আমি চাই না সেটা করুক, আমি কোনো মতেই চাই না যে প্রধানমন্ত্রীকে কোনো রকমভাবে হ্যারাস করো, কিন্তু আজকে যদি সেই মামলা আনে তাহলে তো আজকে ভুল একটা রাজনীতিগত কাজ হবে। তা আমার মতে এখন খালেদা জিয়াকে বিদেশ না পাঠিয়ে বরঞ্চ তাকে বেল দিয়ে দেওয়া উচিত, দিয়ে উনি আসুক, মাঠে নামুক, উনি দেখি উনার কথা জনগণ কতটা স্মরণ রেখেছে। আজকে উনি খোলা মন দিয়ে খোলা পথে থেকে একটাই, তাহলে আমার ধারণা যদি বিএনপি না থাকে, যদি বিএনপি মুসলিম লীগ হয়ে যায়, এটা আওয়ামী লীগের জন্য ক্ষতি অনেক বেশি হবে। যেমন ধরেন আজকে প্রণববাবু মারা গেলেন, প্রণববাবু নিশ্চয়ই বাংলাদেশের একটা বন্ধু ছিলেন আমাদের, তার জন্য রাষ্ট্রীয় শোক প্রকাশ এটা একটা ভুল কাজ আমার মতে। ওটা ভারতীয়রা করো, আমরা কেন? উনি যেটা করেছেন বাঙালির বন্ধুর চেয়ে উনি ভারতের যে অত্যন্ত সুচিন্তিত বুদ্ধিমান ব্যক্তি তাই প্রমাণ করেছেন। উনি ট্রানজিটের সুবিধা করিয়ে নিয়েছেন, আখাউড়া রাস্তা খুলিয়েছেন, সব কিছুর ব্যাপারে, অথচ উনি একবারও তিস্তার ব্যাপারে সাহায্য করেন নাই বা করতে পারেন নাই। আর নেপাল থেকে আজকে জলবিদ্যুৎ আনার সুবিধা করে দিতে পারেন নাই, ভুটান থেকে করে দিতে পারেন নাই, সম্পূর্ণ রামপালকে এখান থেকে ফিরিয়ে নেন নাই। সুতরাং এই দিকে উনি দেখেছেন ভারতের স্বার্থটাই। বুদ্ধিমান ব্যক্তি, সুচতুর ব্যক্তি, ভদ্রলোক, তাই উনি উনার দেশের প্রতি কর্তব্য পালন করেছেন। তাই আমি মনে করি আজকে আওয়ামী লীগও অনেকগুলি ভুল কাজ করছে। যেমন ধরেন আজকে অন্য কথাটা এটা যেন আজকে গণস্বাস্থ্য কেন্দ্র অত্যন্ত একটা উন্নত মানের আজকে টিসিআর করেছে, 4 জন টপ সায়েন্টিস্ট এটা চালনা করছেন। হঠাৎ ওনারা আমরা সব ব্যবস্থা, ডাক্তার আছে, টেকনিশিয়ান আছে, বিল্ডিং আছে, যন্ত্রপাতি আছে, খুব সুলভ ব্যবস্থা করেছে। সরকার যেই দর ঠিক তার চেয়েও কম দরে করেছে সেটাকে। তারপরে হলো কি আমাদের অ্যান্টিবডি টেস্ট, আজকে 5 মাস আগে পৃথিবীতে আমরা 1 নম্বরে থাকতাম, আজকে পর্যন্ত দেখেন, অথচ একদিনের চুক্তিতে ভারতের সাথে সিরাম ইনস্টিটিউটের সরকার খুব আনন্দের সাথে ঢোল পিটিয়ে মেনে নিয়েছে। এই জাতীয় জিনিস তো ভালো না। আমরা কি ক্ষতি করেছি? আমরা বঙ্গবন্ধুর কথা বলেছি, উনার ভালোটাকে আজকেও বলে বেড়ায়। উনি যে আমাদের নাম দিয়েছিলেন গণস্বাস্থ্য, সেই নাম বদলায় দেয়নি। উনি যে 31 একর জমি দিয়েছেন সেটা শোকৃতজ্ঞ হৃদয়ে স্মরণ করি, সবাইকে মনে করি যে উনি কতটাই ছিলেন। উনার মহানুভবতা থেকে শিক্ষার কথা বলি। সুতরাং আমি এখনো মনে করি বিএনপিকে এখন তার রাজনীতি করার সুযোগ সুবিধাটা করে দেওয়া উচিত, তাকে হাত পা বেঁধে দিয়ে তাকে সাতটাতে বলা ভুল কাজ। একটা বিরতি নেই, একটা ছোট বিরতির সময় হলো। বিরতি থেকে ফিরে এসে এই আলোচনা আমাদের চলবে। আমাদের অতিথিরা, আলোচকরা আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পর ফিরে এলাম। আমি যেতে চাই জনাব শওকত মাহমুদের কাছে। জনাব শওকত মাহমুদ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে বিএনপি যদি মুসলিম লীগের মতো হয়ে যায় তাহলে আওয়ামী লীগেরই ক্ষতি, কি বলবেন আপনি?
দেখুন, এটা আওয়ামী লীগের জন্য অপোজিশন, ভালো অপোজিশন দরকার। জাফরুল্লাহ ভাইয়ের সঙ্গে আমি খুব বিনয়ের সঙ্গে দ্বিমত করতে চাই, কারণ তিনি যে মতামত দেবেন তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের অপোজিশন আওয়ামী লীগ নিজেই এখন। কারণ আওয়ামী লীগের অবস্থা এরকম হয়েছে যে এটা এক ব্যক্তির হাতে দল চলে গেছে, এবং সংগঠন বলতে আমরা তেমন কিছু দেখি না, বরং সরকার বা নির্বাহী বিভাগ, আমলাতন্ত্র বা অন্যান্য বাহিনী যেভাবে আওয়ামী লীগের জন্য রাজনীতি করছে, এতে করে আওয়ামী লীগ দল হিসাবে কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগই। হ্যাঁ, বাংলাদেশে গণতন্ত্রের বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বিএনপির জন্ম হয়েছিল, এবং বিএনপি গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে। আমি আগেই বলেছি যে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন ফিরিয়ে আনা, এবং এটা একটা বিরাট কাজ হয়েছে। বেগম খালেদা জিয়া করেছেন, তিনি আপসীর আন্দোলন করে দলকে সংগঠিত করেছেন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে সুদৃঢ় করেছেন। তো সেটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে। এটা তো আওয়ামী লীগ গত 12টি বছর যেভাবে রাজনীতি করেছে, যেই আওয়ামী লীগ তার প্রতিপক্ষ বিশেষ করে বিএনপির বিরুদ্ধে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে অপতৎপরতা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা দণ্ড দিয়ে, আমি মনে করি, এবং তাদের বক্তব্য, আজকে খালেদা জিয়া বক্তব্য প্রচার হয় না, তারেক রহমানের বক্তব্য প্রচার হয় না, এটা আওয়ামী লীগের মানে দুঃশাসনকেই অনেকভাবে মানুষের বিশ্বের কাছে তুলে ধরেছে। আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, নিজের অনেক ক্ষতি হয়েছে। এখন আওয়ামী লীগ, এটা বিএনপির মুসলিম লীগ হওয়ার কোনো কারণ নেই, কারণ মুসলিম লীগ যেই লক্ষ্যে গঠন হয়েছিল, মুসলিম লীগের পরে যদি আপনি লক্ষ্য করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারুণ্যের উদ্দীপিত একটি দল, এবং তার একটি সুদৃঢ় আদর্শ রয়েছে। এই আদর্শকে বাইরে রেখে তো শেষ হবে না। মুসলিম লীগের ভূমিকা পাকিস্তান। আমি একটু, আমার হাতে সময় খুব কম, সবার কাছে অল্প করে যেতে হবে। আমি একটু জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের বক্তব্য নিতে চাই। আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ, আওয়ামী লীগের এখন দল নেই। ধন্যবাদ। আমি আওয়ামী লীগ নিয়ে তো আজকে আর আলোচনা হচ্ছে না। আলোচনা আপনি শুরু করছিলেন যে বিএনপির একটা বড় দল 42-43 বছর এটা টিকে আছে, এখন এইটার যে সংকট, সেই সংকট নিয়ে আলোচনা হচ্ছে। নুরুল ফজল আর আমাদের বুলবুল হাসান ভাই যেটা বললেন যে আসলে মতাদর্শের যে ব্যাপারটা আমি বলছিলাম, হ্যাঁ, একেবারে শতভাগ সবাই একই মতাদর্শে বিশ্বাস করে না, কিন্তু কতগুলো কমন ফ্যাক্টরসে বিশ্বাস করে। যেমন জাফরুল্লাহ ভাই যে সমর্থনটা বিএনপিকে করেন, এবং জাফরুল্লাহ ভাইয়ের বক্তব্য থেকে একটা ক্লিয়ার একটা ইন্ডিকেশন পাওয়া গেছে। ইভেন প্রণব মুখার্জির মৃত্যুতে শোক দেখানোর ব্যাপারটাও কিন্তু ওনার ভিন্ন মত আছে। আমি বলছি এই কোনো একজন বন্ধু রাষ্ট্রের বা বিশিষ্ট নাগরিক অথবা ইভেন আরো ছোট পর্যায়ের কেউ মরলেও আরেক দেশে বিভিন্ন বন্ধুত্বের কারণে অথবা আত্মিক সম্পর্কের কারণে শোক জানানোর বিষয়টা কিন্তু এটা যে নতুন বাংলাদেশে প্রথম ঘটছে তা না। তো আমি মনে করি যে এই যে ধারণাটা আছে যে সবকিছুতেই একটা এই বিশেষ করে ওই ভারতের বিরোধিতা, এটার জন্য একটা দল বাংলাদেশে থাকবে এবং থাকতে হবে, এবং এটার একটা বড় প্ল্যাটফর্মই হচ্ছে এই বিএনপি। এটার থেকে যদি এরা অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই বিএনপি নামক দলটা থাকবে না। আর আরো যেটা বলছেন যে নেতৃত্বের ব্যাপারটা যদি আসে, আমি মনে করি না যে জিয়া পরিবারের বাইরের থেকে কেউ এসে, যারা এখন সিনিয়র নেতারা আসছেন, তারা নেতৃত্ব দিলে এটা এখন খুব একটা বেশি হালে পানি পাবে না। কারণ এই পরিবার কেন্দ্রিক যে রাজনীতিটা, এটা এই ভারত উপমহাদেশ না শুধু, এখন এটা সারা পৃথিবীতে এরকম একটা ব্যাপার আসছে যে পরিবার সংশ্লিষ্ট হয়ে যায়। কখনো কখনো যে মূল নেতা তার পরিবারের সদস্যের উপর অধিকতর আস্থা স্থাপন করে ঐক্যের প্রতীক হিসাবে, বিশেষ করে এই সকল দলগুলো যেখানে বহু মতাবলম্বী, বহু বিভিন্ন ধরনের লোক চলে আসছে, তাদের ঐক্যকে ধরে রাখার জন্য ঐক্যের প্রতীক হিসাবে এই জিয়া পরিবার থেকে এই নেতৃত্ব আসতে হবে। এর বাইরে জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, বিএনপির হাল ধরতে হবে জিয়া পরিবারের কাউকেই বলছেন জনাব ডক্টর মিজানুর রহমান, কি বলবেন আপনি? আমি তার আগে একটুখানি জাফর ভাইয়ের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। প্রণব মুখার্জির জন্য যে জাতীয় শোক প্রকাশ করা হয়েছে সেই জন্য আপনি দেখবেন যে কখনো কখনো রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্রের মধ্যে কোনো কোনো ব্যক্তি অনেক
মানে ঘনিষ্ঠ হয়ে যান। বিশেষ করে আপনি যদি 71 সনে প্রণব মুখার্জির কথা বলেন, জ্যোতি বসুর কথা বলেন, ভারতের পশ্চিমবঙ্গের আগরতলা ত্রিপুরা রাজ্যগুলির কথা বলেন, যখন এপিজে আবুল কালাম মারা গেলেন তখন কিন্তু বাংলাদেশ শোক প্রকাশ করেছিল, বেগম খালেদা জিয়া নিজেও শোক প্রকাশ করেছিলেন, এটা প্রথাগতভাবে করেছিলেন। কিন্তু প্রণব মুখার্জির বিষয়টা নানা কারণে ভিন্নতা, কারণ তিনি বাংলাদেশের সঙ্গে তার একাত্মতা, এটি অন্য কারণে ভিন্নতা। কাজে আমি মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে তার জন্য একদিনের শোক প্রকাশ করার মধ্য দিয়ে বাংলাদেশই সম্মানিত হবে। প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ না করলে প্রণব মুখার্জির কিছুই যায় আসে না। আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশই সম্মানিত হবে। কাজেই আমি মনে করি যে এটা সরকার যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। আরেকটি হলো যে আমি সরাসরি দল করি না, কাজে আমি বিএনপি কিভাবে পরিচালিত হবে, আওয়ামী লীগ কিভাবে পরিচালিত হবে এটা বলতে পারি না। জাফর ভাই যেভাবে বলতে পারেন সেটা আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু আওয়ামী লীগ স্পেস করে দিলে বিএনপি সেই জন্য সেইভাবে টিকে থাকবে, এটি বোধহয় রাজনীতির সমীকরণে বলে না। আওয়ামী লীগের একটি দল তার স্পেস নিজের সংযোগ্য, আমি যেটি বলেছি যে বাংলাদেশের কনস্টিটিউয়েন্সিতে, যেটা ডক্টর বিজয়ন বললেন যে নানা ফ্যাক্টরের কারণে জন্য বিএনপির বেশ একটা ভালো কনস্টিটিউয়েন্সি আছে তৃণমূল পর্যায়ে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে কোন কৌশলে তারা আগাবেন। মানে আপনি যদি 1975 সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে 21 বছর ধরে আওয়ামী লীগের উপরে যে নির্যাতন গেছে, যে 21 বছর ধরে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা, সেখানে তো আওয়ামী লীগ নিজেই তার, আওয়ামী লীগকে বিএনপি স্পেস দিয়েছে, আওয়ামী লীগকে তৎকালীন সামরিক সরকারের স্পেস দিয়েছে, আওয়ামী লীগ তার নিজের ভিত্তিমূল থেকে নিজের কৌশলী একটু পিছিয়েছে, একটু অগ্রসর হয়েছে, নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে, আস্তে আস্তে তারা অগ্রসর হয়েছে। কাজে বিএনপিকে যেটি শওকত মাহমুদের আশাবাদ, যেটি অনন্তকাল ধরে টিকে থাকবে, টিকে থাকার জন্য তাদের রাজনৈতিক কৌশল, তাদের দলকে ঠিক করতে হবে। সেখানে জিয়ার পরিবার দিবে কি দিবে না, যেটি কি বলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বললেন যে শওকত মাহমুদের মধ্যে তরুণদের হাতে, এটি বলার ফল মধ্য দিয়ে শওকত মাহমুদের জন্য ভালো হলো কি না আমি বুঝতে পারছি না। তবে এটি ঠিক যে যারা দেশে থাকবেন, একটা ভিজিটিং প্রফেসর দিয়ে, এখানে ডক্টর মিজান আছেন, ভিজিটিং প্রফেসর দিয়ে একটা ইউনিভার্সিটি চলে না। ভিজিটিং প্রফেসর দিয়ে নানা ফ্যাকাল্টিতে নানা অতিথি বক্তাদের দিয়ে চালানো যেতে পারে, মাঝে মধ্যে আমরা ভিজিটিং প্রফেসর আনতে পারি, কিন্তু ডক্টর মিজান যদি পুরো জগন্নাথ কলেজকে ভিজিটিং প্রফেসর দিয়ে চালাইতে চান তাহলে ইউনিভার্সিটি চলবে না। কাজেই আমি মনে করি যে বিএনপিকে ঠিক করতে হবে যে কোন কৌশলে তারা পরিচালনা করবেন, কিন্তু বিএনপির বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সমাজ বাস্তবতার মধ্যে বিএনপির একটা কনস্টিটিউয়েন্সি আছে, সেই কনস্টিটিউয়েন্সিকে ধরে আছে বলেই বিএনপি টিকে আছে। আমি যেটি মনে করি যে তাদের, এক লাইন বলে শেষ করি যে বিএনপি তার নেতার নিজের দিকে তাকাতে হবে যে কোথায় তাদের দল পরিচালনায় কোথায় ভুল, ঐক্য গড়ায় কোথায় ভুল, নির্বাচনে যাওয়া না যাওয়া ভুল, এই ভুলগুলি ঠিক করা, নেতৃত্ব নির্বাচনে নিজেদের মধ্যে একটা মানে ঐক্য গড়ে তোলা, সেটা যদি যৌথ নেতৃত্ব হয় সেটা করা, এবং মানুষের পাশে থাকে। গত এই 1.5 দশকে যদি আপনি দেখেন, বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছে, দেশের মানুষের জন্য রাজনীতি করে নাই। কোনো জায়গাতেই তারা মানুষের পক্ষের ইস্যু নিয়ে খুব বেশি কাজ করেছে আপনি বলতে পারবেন না। তারা কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো ঐক্য সরকার, আসেন ঐক্য সমালোচনা, এর মধ্যেই ছিল। কাজে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার জন্য তাদের কৌশল তারা নির্ধারণ করুন। অনেক ধন্যবাদ জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। রাজনীতিতে দলগুলো পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তাহলে কোনো প্রতিদ্বন্দ্বী কি রাজনীতিতে অন্য প্রতিদ্বন্দ্বীর পথ চলার, উপরে ওঠার, ক্ষমতায় যাওয়ার পথ করে দেয়? না, সেটা পথ করে দেয় না, তবে পথে কাটা বিছিয়েও দেয় না। এরা যেটা আওয়ামী লীগ যেভাবে করতে চাইছে, তাদের হাজার 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 কর্মীকে এখনো জেলে আটকে রেখেছে, এটাও করে না। তাদেরকে আজকে যেটা সিনহা, মেজর সিনহা যদি না হতো, আজকে এটা নিয়ে কোনো আওয়াজই হতো না। আজকে যেভাবে বিচার বহির্ভূত হত্যা, যে পরিবার, অবশ্যই এখানে বলা বাহুল্য, ক্লিন হার্ট শুরু হয়েছিল বিএনপির আমলে। বিএনপি ভালো, সে ভুল কাজ করেছিলেন। আজকে বিএনপিকে অনেকগুলি জায়গায় বলতে হবে, দেশে তখন যেটা একটা সন্ত্রাসবাদী বা যেই জাতীয় ইরা ছিলেন, তখন তারা যেটা করেছিলেন এটা ভুল হয়েছে। অন্তত এই জাতীয় জিনিসের আর প্রয়োজন নাই, এটা প্রত্যাহার কোনো ক্রমেই কোনো বিনা বিচারে হত্যা হওয়া উচিত না। আরেকটা কথা ভুলে নেই, আমি বুলবুল বললো যে আমি দল না, আমার দল ছিল একটাই, আমি ঐক্য চেয়েছিলাম, আমি ঐক্য নিশ্চয় বিএনপি না এইটাতে।
ঐক্যফ্রন্ট চেয়েছিলাম, যাতে আমি চেয়েছি যে বিএনপি নির্বাচনে আসুক, কিন্তু তাতে ভয় পেয়ে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচনটা করে নেই। সুষ্ঠু নির্বাচনটা করলে আমার ধারণা হয় না যে একদম বিএনপি ওভাররান করতো, তবে একটা আস্থা যেত, আস্থা জ্বালা দরকার আজকে। সেই জন্য আমার দেশে সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন দরকার। আর সময় নেই, আমার হাতে আর সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের চারজন আলোচককে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে ধন্যবাদ।